সকলকে পাই একাডেমিতে স্বাগত। আমি দেবমাল্য। আজকে আমি তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3 একটা খুব গুরুত্বপূর্ণ টপিক হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যারিনের ফার্স্ট পার্ট হ্যালো অ্যালকেন দিয়ে শুরু করছি। এই চ্যাপ্টার থেকে ক্লাস 12 সেমিস্টার 3-তে 5 নম্বরের টোটাল কোয়েশ্চেন আসে, তো সেটা আজকে আমরা ফার্স্ট পার্টের দিয়ে কভার করা শুরু করব। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ পরবর্তী যত চ্যাপ্টার আছে সেগুলো বুঝতে গেলে এই চ্যাপ্টারটা বুঝতে হবে। যাদের ক্লাস 11-এ অর্গানিকে একটু সমস্যা হতো বা ক্লাস 12 এখনো স্টার্ট করনি, সবাই এই ভিডিওটা দেখতে পারো, সবাই হেল্পফুল হবে। আজকে এই ভিডিওতে আমি শুরুতেই তোমাদের হ্যালো অ্যালকেনের পার্ট 1টা পড়াবো। হ্যালো অ্যারিন আমি পরের জন্য রেখেছি। হ্যালো অ্যালকেনের মধ্যে আজকে তোমাদের পড়াবো প্রথমে শ্রেণীবিভাগ, হ্যালো অ্যালকেন কত প্রকার, বিভিন্ন শ্রেণীবিভাগ ও তাদের নামকরণ, যে হ্যালো অ্যালকেনের নামগুলো কী করে করতে হয়, আইইউপিএসসি নামকরণ, নর্মাল নামকরণ। তারপর সিএক্স বন্ধনের প্রকৃতি, যে হ্যালো অ্যালকেনের যে এক্স মানে হচ্ছে হ্যালোজেন, তো এই হ্যালো অ্যালকেনের যে কার্বন হ্যালোজেন বন্ধন এর প্রকৃতি সম্পর্কে তোমাদের জানাবো। আর তারপর হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রতিস্থাপন বিক্রিয়াগুলো পড়াবো, সাবস্টিটিউশন রিয়াকশন যাকে বলে। এগুলো 11-এও ছিল, 12-এও আছে, যেগুলো এই চ্যাপ্টারের বিক্রিয়াগুলো করতে গেলে খুবই কাজে লাগে। আমি প্রথমে শুরু করছি হ্যালো অ্যালকেনের শ্রেণীবিভাগ দিয়ে। দেখো যে হ্যালো অ্যালকেন এই হ্যালো অ্যালকেনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ হচ্ছে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে, আর দ্বিতীয় ভাগ যেটা হলো সেটা হলো সিএক্স বন্ড, যে সিএক্স বন্ড যে হ্যালো অ্যালকেনে থাকে তার উপর ভিত্তি করে হ্যালো অ্যালকেনকে দুই ভাগে ভাগ করা যায়। এবার আমি তোমাদের প্রথমে পড়াবো কার্বন সংখ্যার উপর ভিত্তি করে কী করে হ্যালো অ্যালকেনকে শ্রেণীবিভাগ করা হয়, সেটা তোমাদের পড়াবো। হ্যালো অ্যালকেন মানে কি? অ্যালকেনের একটা হাইড্রোজেন পরমাণু যখন কোনো একটা হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় তখন তাকে হ্যালো অ্যালকেন বলা হয়। ধরো এই যে এটা একটা হ্যালো অ্যালকেন। এটা কি করে এসছে? প্রথমে আমাকে একটা মিথেন, এই যে CH4, এটা হচ্ছে একটা মিথেন যেটা একটা অ্যালকেন। এইখান থেকে যখন প্রথমে একটা হাইড্রোজেন পরমাণু বেরিয়ে গেছে ও তারপর একটা হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তখন তৈরি হয়েছে হ্যালো অ্যালকেন। এই হ্যালো অ্যালকেনের সাধারণ সংকেত কি? এই যে অ্যালকেন এর সাধারণ সংকেত আমরা জানি CnH2n+2। এই যে CnH2n+2, এখান থেকে প্রথমে একটা হাইড্রোজেন যখন প্রতিস্থাপিত হবে, তারপর যখন একটা হ্যালোজেন যুক্ত হবে তখন এটা সাধারণ সমীকরণটা দাঁড়াবে এই হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে CnH2n+1x। এই যে CnH2n+1x, এখানে x হচ্ছে হ্যালোজেন পরমাণুটা। হ্যালোজেন মানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, চারটেই আমরা বলতে পারি। এবার হ্যালোজেন পরমাণুর সংখ্যার উপর ভিত্তি করে হ্যালো অ্যালকেনের যে শ্রেণীবিভাগগুলো, যেমন যদি আমি বলি যে মিথেন থেকে ক্রমে ক্রমে একটা করে হাইড্রোজেন একটা হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তখন তৈরি হয়েছে প্রথমে CH3Cl, প্রথমে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন পরমাণু দ্বারা, বা আমি সাধারণভাবে বলতে পারি CH3X। সেকেন্ডলি হয়েছে CH2X2, দুটো হাইড্রোজেন দুটো হ্যালোজেন দ্বারা। তারপরে CHX3 আর লাস্টে CX4। এবার এই যে CH3X, একে হ্যালো অ্যালকেনও বলা যায় বা মনো হ্যালো অ্যালকেনও বলা যায়, এগুলোর উপর ভিত্তি করে। যেহেতু এখানে একটা হ্যালোজেন পরমাণু, তাই মনো টার্মটা ইউজ করা হয়, তো এগুলো মনো হ্যালো অ্যালকেন। এই যে CH2X2, এখানে দুটো হাইড্রোজেন দুটো হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়, তো একে বলা হয় ডাই হ্যালো অ্যালকেন।
CH3 তে তিনটে হাইড্রোজেন তিনটে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়, তাই একে বলে ট্রাই হ্যালো অ্যালকেন। আর CH4-এ চারটে হাইড্রোজেন গিয়ে চারটে হ্যালোজেন আসে, তাই এদের বলে টেট্রা হ্যালো অ্যালকেন, বা অনেক ক্ষেত্রে পলি হ্যালো অ্যালকেন বলেও এদের নামকরণ করা হয়। এগুলো হচ্ছে কার্বন সংখ্যার সাথে যে হ্যালোজেনগুলো, সেই হ্যালোজেন সংখ্যার উপর ভিত্তি করে নামকরণগুলো করা হলো। এবার আমরা যাব একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে CX বন্ড, মানে কার্বন হ্যালোজেন বন্ডের উপর ভিত্তি করে হ্যালো অ্যালকেনের নামকরণ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো যে কার্বন হ্যালোজেন বন্ড, এগুলো তিন প্রকার হতে পারে। এক নম্বর, যখন যেই কার্বনের সঙ্গে হ্যালোজেনটা যুক্ত আছে সেটা sp3 সংকরায়িত। দুই নম্বরে, যেই কার্বনের সঙ্গে হ্যালোজেনটা যুক্ত আছে সেই কার্বনটা sp2 সংকরায়িত। আর তিন নম্বরে, কার্বনটা sp সংকরায়িত, তার সঙ্গে একটা হ্যালোজেন যুক্ত আছে। প্রথমে sp3 যখন আমরা করব, তখন আমি একটু আগে পড়লাম যে মনো হ্যালো অ্যালকেন, ডাই হ্যালো অ্যালকেন, এগুলো সবকটাই কার্বন পরমাণুটা sp3 সংকরায়িত হয়ে থাকে। তো সেটা একটা গেছে। দ্বিতীয় একটা পার্ট আছে, দ্বিতীয় হচ্ছে অ্যালাইল হ্যালাইড, মানে অ্যালাইলিক কার্বন, যেটাকে কিছুটা এভাবে লেখা হয়। এটা হচ্ছে একটা অ্যালাইলিক গ্রুপ। এবার এখানে হাইড্রোজেন দ্বারা আমি ফিল করে দেব। তো এখানে আমি একটু মুছে লিখছি। এখানে যে কার্বনটা, এটা sp3 সংকরায়িত কার্বন, এটা হচ্ছে sp2 সংকরায়িত, এটা sp2 সংকরায়িত, এটা sp3 সংকরায়িত কার্বন। এর সঙ্গে যখন একটা হ্যালোজেন যুক্ত থাকবে তখন তাকে বলে অ্যালাইল হ্যালাইড। তো এইখানে যখন একটা হ্যালোজেন আসলো, এটা sp3x বন্ড থাকলো, আর বাকি জায়গায় হাইড্রোজেনটা থাকবে। তো এটা হচ্ছে অ্যালাইল হ্যালাইড। তিন নম্বরে যেটা আসে এর, সেটা হলো প্রোপারজিল হ্যালাইড। প্রোপারজিল হ্যালাইড বলতে কি বোঝায়, যে একটা কার্বন, তার সঙ্গে ত্রিবন্ধনে যুক্ত আছে একটা কার্বন, দুটোই sp সংকরায়িত, তার সঙ্গে একটা কার্বন থাকবে যেটা sp3 সংকরায়িত হবে। তার সঙ্গে যাবে একটা হ্যালোজেন। তো এটাকে বলে প্রোপারজিল হ্যালাইড, যে দুটো sp সংকরায়িত কার্বনের সঙ্গে যে কার্বনটা যুক্ত আছে, যেটা sp3 সংকরায়িত, তাতে একটা হ্যালোজেন যুক্ত আছে। এই অ্যালাইল হ্যালাইড আর প্রোপারজিল হ্যালাইডের মধ্যে পার্থক্য কি? এখানে যে কার্বনটার সঙ্গে হ্যালোজেন যুক্ত আছে সেটা, সেই কার্বনটা একটা sp2 সংকরায়িত কার্বনের সঙ্গে যুক্ত আছে, আর এখানে sp সংকরায়িত কার্বনের সঙ্গে যুক্ত আছে। চার নম্বরে যেটা আসছে সেটা হলো এটাকে বলে বেনজাইল গ্রুপ। এই বেনজাইল গ্রুপের সঙ্গে যে কার্বনটা যুক্ত আছে, একটা বেনজিন বলয়, তার সঙ্গে একটা কার্বন যুক্ত আছে। সেই কার্বনের সঙ্গে যখন একটা হ্যালোজেন যুক্ত থাকবে তখন তাকে বলে বেনজাইল হ্যালাইড, যেমন বেনজাইল ক্লোরাইড, বেনজাইল ব্রোমাইড। এগুলো সম্বন্ধে আমরা পরে পড়বো, এখন তোমরা টাইপগুলো জেনে রাখো। তো এইখানে এই কার্বনটা আমরা দেখতে পাচ্ছি sp3 সংকরায়িত, তার সঙ্গে একটা হ্যালোজেন যুক্ত আছে। এইভাবে sp3x যে কার্বন হ্যালোজেন বন্ড, সেগুলো আমরা শিখে গেলাম। এবার তারপর আসবো sp2x বন্ড দিয়ে। sp2x, এই CsP2x, এখানে প্রথমে আসছে যেটাকে বলে ভিনাইল হ্যালাইড। এই ভিনাইল হ্যালাইডের ক্ষেত্রে এই যে কার্বনটা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে একটা sp2 সংকরায়িত একটা কার্বন, এটাও একটা sp2 সংকরায়িত কার্বন, এটা ডবল বন্ডের সঙ্গে যুক্ত আছে। তো এর সঙ্গে যখন একটা হ্যালাইড যুক্ত হচ্ছে তখন তাকে বলছে
ভিনাইল হ্যালাইড, যেমন ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ব্রোমাইড, এগুলো সম্পর্কে আমরা পরে পড়বো। তো এইটা হচ্ছে ভিনাইল হ্যালাইড, যেখানে CsP2X এই প্রকৃতির CX বন্ড দেখা যায়। আর একটা দ্বিতীয় প্রকৃতির আছে যাকে বলে অ্যারাইল হ্যালাইড, যখন বেনজিন বলের সঙ্গে সরাসরি কোনো হ্যালোজেন যুক্ত থাকে তখন তাকে বলে অ্যারাইল হ্যালাইড। যেমন বেনজিনের প্রত্যেকটা কার্বন আমরা জানি কি sp2 সংকরায়িত। তো এই যে sp2 সংকরায়িত কার্বন, তার সঙ্গে যখন একটা হ্যালোজেন যুক্ত হবে তখন সেটাও একটা CsP2X বন্ড তৈরি করছে। এটাই এই দুই প্রকার আছে। এরপর আমরা CsPX, এইটার ব্যবহার খুব কম, তবুও আমি তোমাদের জানিয়ে রাখছি যে CsPX কখন হবে, যখন একটা ট্রিপল বন্ডেড কার্বনের সঙ্গে, মানে একটা কার্বন যখন অন্য একটা কার্বনের সঙ্গে ত্রিবন্ধন করেছে, সেই কার্বনের সঙ্গে একটা হ্যালোজেন যুক্ত হবে তখন তাকে বলবে CsPX বন্ড। এখানে এটা হচ্ছে sp সংকরায়িত, এটা হ্যালোজেন, তো CsPX বন্ড তৈরি করছে। তো এই মোটামুটি কার্বন হ্যালোজেন যে বন্ড তার প্রকৃতির উপর ভিত্তি করে হ্যালো অ্যালকেনকে ভাগ করা হলো। এবার আমরা যে টপিকটা পড়বো সেটা হলো হ্যালো অ্যালকেনের যে নামকরণ। তো হ্যালো অ্যালকেনের নামকরণ কি করে করতে হয়? ধরো আমি একটা হ্যালো অ্যালকেন নিলাম, এখানে এই যে X, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে কোনো একটা হ্যালোজেন লিখছি, যেটা হচ্ছে এই যে একটা কম্পাউন্ড, এটা হ্যালোজেন কম্পাউন্ড, হ্যালোজেন আর কার্বন যুক্ত, এটার নামকরণ কি করে করব? আমরা নর্মালি অ্যালকেনের যেভাবে নামকরণ করি সেভাবেই করব। প্রথমে কি করব? প্রথমে যে কাজটা হবে নামকরণের ক্ষেত্রে সেটা হলো যেই কার্বনের সঙ্গে হ্যালোজেনটা যুক্ত আছে আমরা প্রথমে সেই কার্বনটাকে চিহ্নিত করব, তারপর ওই চেনের মানে যে শৃঙ্খলের কার্বন শৃঙ্খলের পরবর্তী কার্বনগুলোকে চিহ্নিত করব। তো এখানে এইটা হচ্ছে 1 নম্বর কার্বন, যেহেতু এর সঙ্গে হ্যালোজেনটা যুক্ত আছে, ক্লোরিনটা এর সঙ্গে যুক্ত আছে, এটা হচ্ছে 2 নম্বর কার্বন। তো IUPAC পদ্ধতিতে এর নামকরণ হয়ে যাবে 1 ক্লোরো 1 ক্লোরো ইথেন। তার কারণ কি দুটো কার্বন আছে, তো ইথ প্রত্যয় যুক্ত হবে, তার সঙ্গে এন, যেহেতু এটা অ্যালকেন, আর 1 নম্বরে ক্লোরিনটা আছে তাই 1 ক্লোরো ইথেন। এইভাবে আরো কয়েকটা আমি হ্যালোজেনের নামকরণ দেখিয়ে দিচ্ছি। যেমন যদি আমি বলি এই যে এটাকে আমরা নামকরণ জানলাম আগে, এটাকে বলে ভিনাইল গ্রুপ আর তার সঙ্গে ক্লোরিন মানে ভিনাইল ক্লোরাইড। তো এটার নামকরণটা কি করে করব? ফার্স্টে যেই কার্বনটার সঙ্গে হ্যালোজেন যুক্ত সেটা আমি নামকরণ দেবো 1, তারপর হচ্ছে 2 এই কার্বনটা। তো এটাই 1 নম্বরে ক্লোরিনটা যুক্ত আছে, তো আমি লিখবো 1 এর পর লিখবো ক্লোরো, যেহেতু ক্লোরিন আছে। তারপর লিখবো ইথেন, হবে না ইন হবে, তার কারণ এটা অ্যালকিন। তো যেহেতু দুটো কার্বন আছে তো আর তার সঙ্গে ইন প্রত্যয় যুক্ত হবে, তো ইথিন। আর যদি এটা সি ট্রিপল বন্ড সি তার সঙ্গে হ্যালোজেন থাকতো তাহলে তো ইথাইন হতো। এবার ধরো এরকম আছে একটা কার্বন, তার সঙ্গে ডবল বন্ডেড কার্বন, তার সঙ্গে একটা সিঙ্গেল বন্ডেড কার্বন, তার সঙ্গে যুক্ত আছে একটা ক্লোরিন। তো এখানে তোমরা কনফিউজ হয়ে যেতে পারো যে আগে হ্যালোজেনেরটা লিখবো নাকি হ্যালোজেনের সঙ্গে যে কার্বন আছে সেটাকে আগে নাম্বারিং করব নাকি এই কার্বনটাকে নাম্বারিং করব। তো সবসময় মনে রাখবে সিঙ্গেল বন্ড হোক ডবল বন্ড হোক, কার্বন যেখানে যুক্ত, হ্যালোজেন যেখানে যুক্ত থাকুক না কেন, সেই কম্পাউন্ডে যদি ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে মানে অসম্পৃক্ত প্রকৃতির হয়, তবে সেক্ষেত্রে সবসময় এই ডবল বন্ডেড কার্বন দিয়ে নামকরণটা শুরু করতে হয়। তো চেনটা শুরু হবে এই দিক থেকে, এদিক থেকে চেনটা শুরু হবে। এটাকে দেবো 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এই যে 3 নম্বর কারণে সাথে ক্লোরিন যুক্ত আছে, তো আমি লিখবো 3 ক্লোরো, তারপর যে 3টে কার্বন, এখানে 1 নম্বর কার্বনে যে ডাবল বন্ড আছে তাহলে আমি লিখবো প্রোপ, যেহেতু 3টে কার্বন আছে তো এখানে প্রোপ শব্দাংশটা যুক্ত হবে। তারপর লিখবো 1
তারপর লিখব ইন। যেহেতু 1 নম্বর কার্বনে ডাবল বন্ডটা আছে তাই 3 ক্লোরো, 3 নম্বরে ক্লোরিন, 1 নম্বরে ডাবল বন্ড, প্রোপ 1 ইন, 3টে কার্বন তাই প্রোপ। তো আশা করি তোমরা বুঝে গেছো এইটা। এভাবে হ্যালো অ্যালকেন নামকরণ করতে হয়। এবার কিছু স্পেশাল টাইপ অফ হ্যালো অ্যালকেন আছে যেগুলোতে ধরো একটা কার্বন, তার সঙ্গে যুক্ত আছে অপর একটা কার্বন। এবার এই কার্বনটায় এমন থাকে যে একই কার্বনে একই হ্যালোজেন, দুটো একই হ্যালোজেন যুক্ত আছে, মানে এখানেও একটা একই কার্বনে দুটো একই প্রকৃতির হ্যালোজেন। আমি তাদের সুবিধার্থে বলছি, ধরো এখানে আমি এই হ্যালোজেনটার নাম দিলাম, এখানে ব্রোমিন দিলাম। তো একটা সাধারণ নাম আছে, সাধারণ নামটাকে বলে যখন একই কার্বনে দুটো একই প্রকৃতির হ্যালোজেন থাকবে তখন তাকে বলে জেম ডাইহ্যালাইড। আর যখন দুটো পাশাপাশি কার্বনে একই হ্যালোজেন থাকবে তখন তাকে বলে ভিস ডাইহ্যালাইড। তো এখানে এটাকে আমি বলতে পারি যে এটার নাম জেম ডাইব্রোমাইড আর এটা ভিস ডাইব্রোমাইড। এবার আইইউপিএসসি পদ্ধতিতে নামকরণ করা যায়, যেহেতু এই কার্বনেই দুটো ব্রোমিন আছে তো আমি একে 1 নম্বর দিলাম, এটাই 2 নম্বর দিলাম। তো আমি দিতে পারি এর নাম হবে 1,1 ডাইব্রোমো ইথেন। যেহেতু 1 নম্বর কার্বনে দুটো ব্রোমিন আছে তাই 1,1 দিলাম, ডাইব্রোমো, দুটো ব্রোমিন ডাই প্রত্যয় যুক্ত হলো, তারপর ইথেন। আর এটাকে দেব 1,2, তারপর পরেরটা যা আছে তাই। প্রথমে 1 নম্বর কার্বনে একটা ব্রোমিন, 2 নম্বর কার্বনে একটা ব্রোমিন, তাই 1,2 ডাইব্রোমো ইথেনের নামকরণ হয়ে যাবে। এবার এই নামকরণে আরেকটা খুব গুরুত্বপূর্ণ আসছে, সেটা হলো বেঞ্জিন বলয় আছে। তার সঙ্গে আছে একটা ক্লোরিন। তো এখানে এইটার কি করে নামকরণ করতে হবে, এর নাম্বারিং এর কোনো প্রয়োজন নেই। বেঞ্জিন বলয়ের সঙ্গে যেহেতু সরাসরি ক্লোরিনটা যুক্ত আছে তাই এটাকে নাম দিয়ে দেওয়া হবে ক্লোরোবেঞ্জিন। কেন? কারণ ক্লোরিনটা বেঞ্জিনের সঙ্গে যুক্ত আছে, তার মানে ব্রোমিন থাকলে বা আয়োডিন থাকলে সেটাকে ব্রোমোবেঞ্জিন বা আয়োডোবেঞ্জিন বলা হয়ে থাকবে। কিন্তু এবার ধরো একটা কার্বন আছে, মানে একটা বেঞ্জিন বলয় আছে, এই যে একটা বেঞ্জিন বলয়, এর সঙ্গে একটা ক্লোরিন যুক্ত আছে, তারপর একটা ব্রোমিন যুক্ত আছে, তারপর একটা আয়োডিন যুক্ত আছে। তো এটার নামকরণ কি করে করবে? তোমরা বলতে পারো 1 ক্লোরো, 2 ব্রোমো, 3 আয়োডো, এরকম বলতে পারো। কিন্তু যখন নামকরণটা করবে তখন অ্যালফাবেটিক্যাল অর্ডার খুব গুরুত্বপূর্ণ। দেখো ক্লোরিনের ক্ষেত্রে শুরুতে কি আছে, সি আসছে, ব্রোমিনের আসছে বি, আর আয়োডিনের আসছে আই। তখন আমি প্রথমে লিখব, এটাকে আমি 1 নম্বর পজিশনে নাম দিই, এটাকে যদি 2 নম্বর পজিশনে নাম দিই, এটাকে 3 নম্বরে যদি নাম দিই, কোনো অসুবিধা নেই, নাম দেওয়াই যাবে। তো আমি এটাকে লিখব 2 ব্রোমো, প্রথমে আসলো ব্রোমিন, তারপর আসবে ক্লোরিন, তো আসবে 1 ক্লোরো, যেহেতু বি এর পরে সি আসে তাই ব্রোমিন, তারপর ক্লোরিন, দেন আসবে আয়োডিন, 3 আয়োডো, তারপর আছে বেঞ্জিন। তো 2 ব্রোমো, 1 ক্লোরো, 3 আয়োডো বেঞ্জিন, এটার নামকরণটা হলো। এইভাবে আমরা একাধিক যৌগের নামকরণ করে ফেলতে পারি, সবকটা একই পদ্ধতি। এই নামকরণটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যখন পরীক্ষায় কোয়েশ্চেন দিয়ে দেবে, একটা সাধারণ সংকেত দিয়ে দিল,
তখন তোমাদের সেটা চিনতে হবে, চিনে সেটা নামকরণ করতে হবে, নাহলে কোয়েশ্চেনটা পরবর্তী ধাপে সলভ করা খুব মুশকিল হয়ে যাবে। তো সেটাও আমরা শিখবো। আপাতত এদের নামকরণটা দেখিয়ে রাখলাম। এবার আমি তোমাদের সিএক্স বন্ডের প্রকৃতি সম্পর্কে পড়াবো, যে কার্বন হ্যালোজেন বন্ড, যেটা নিয়ে পুরো হ্যালো অ্যালকেন চ্যাপ্টারটা, তার প্রকৃতি। এই যে কার্বন হ্যালোজেন বন্ড আমরা সবসময় জানি যে ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন, ফ্লুরিন, যে কোনো হ্যালোজেনই কার্বনের থেকে সর্বদা বেশি তড়িৎ ঋণাত্মক। তো এক্ষেত্রে এই যে আংশিক চার্জটা থাকবে এই যে বন্ধনের, সেটা কার্বনের উপর থাকবে ডেল পজিটিভ আর হ্যালোজেনে থাকবে ডেল নেগেটিভ, যেহেতু এটা বেশি তড়িৎ ঋণাত্মক। এরা যে বন্ডের যে ইলেকট্রনগুলো, এই হ্যালোজেনটা নিচের দিকে টানছে ইলেকট্রনগুলোকে, এই কারণে এখানে ডেল পজিটিভ কার্বনে ও ডেল নেগেটিভ হ্যালোজেনে থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে তাই দেখা যায় যে কার্বনে ডেল পজিটিভ থাকবে। তো কিছু কিছু টপিক এমনও আছে যেখানে কার্বনটা ডেল নেগেটিভ হয়, তো সেটা আমরা পরে যখন ডিসকাস করব তখন আমরা জানবো। আপাতত এই বন্ডটা কার্বনটা ডেল পজিটিভ থাকে ও হ্যালোজেনটা ডেল নেগেটিভ। এবার এই যে বন্ডটা, এটাকে বলে এটা একটা সমযোজী ধ্রুবীয় বন্ধন। সমযোজী ধ্রুবীয় বন্ধন কেন? এই কার্বন আর হ্যালোজেনটা সমযোজী বন্ধন তৈরি করছে। ধ্রুবীয় মানে কি? পোলার। পোলার মানে কি? যখনই একটা বন্ধনের ইলেকট্রনগুলো কোনো একটা সার্টেন পরমাণুর দিকে সরে থাকবে, যে এখানে হ্যালোজেনটা সেটা টেনে নিচ্ছে, তো এটা ধ্রুবীয় প্রকৃতির হয়ে যাচ্ছে, পোলার প্রকৃতির হয়ে যাচ্ছে, মানে এর একটা ডাইপোল মোমেন্ট থাকবে। তাই এটা সমযোজী ধ্রুবীয় বন্ধন। এখানে কার্বনটা ডেল পজিটিভ ও হ্যালোজেনটা হবে ডেল নেগেটিভ। এবার এই যে কার্বন হ্যালোজেন বন্ড, আমরা কার্বনের সঙ্গে হ্যালোজেনের 4টে বন্ড আমরা করতে পারি। 4টে হ্যালোজেন দিয়ে 4টে বন্ড। যেমন কি? প্রথমে একটা কার্বনের সঙ্গে একটা ফ্লুরিন, দেন কার্বনের সঙ্গে একটা ক্লোরিন, দেন কার্বনের সঙ্গে একটা ব্রোমিন, দেন কার্বনের সঙ্গে একটা আয়োডিন। এই যে 4টে বন্ড, এই হবে যখনই উপর থেকে নিচে, মানে ফ্লুরিন থেকে যখন আয়োডিনে যাচ্ছি, তখন কি হচ্ছে যে এই যে কার্বন হ্যালোজেন বন্ড, সেই বন্ধন দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে, যেহেতু ফ্লুরিন আকারে সবচেয়ে ছোট, আয়োডিন আকারে সবচেয়ে বড়। তাই এই যে সিএফ বন্ড লেন্থ, এই বন্ড লেন্থটা সবচেয়ে কম, ও যে বন্ধন দৈর্ঘ্য যেটা, সেটা যেহেতু কমে যাচ্ছে, তাই বন্ধন বিয়োজন শক্তির মান বেড়ে যাচ্ছে, মানে উপর থেকে নিচে বন্ধন দৈর্ঘ্যটা বাড়ছে, অর্থাৎ বন্ধন বিয়োজন শক্তির মান ক্রমান্বয়ে কমে যাবে। তো আমি যদি বলি এইখানে যখন আমি বলছি, তখন যে বন্ড লেন্থ, বন্ড লেন্থ ক্রমান্বয়ে বাড়ছে। এই বন্ড লেন্থ বাড়ার ফলে কি হচ্ছে, যে বন্ধন বিয়োজন শক্তি, বন্ধন বিয়োজন শক্তি, সেই বন্ধন বিয়োজন শক্তি এই বন্ধন বিয়োজন শক্তির মান ক্রমান্বয়ে, বন্ড লেন্থটা উপর থেকে নিচে যখন যাচ্ছি তখন বন্ড লেন্থটা বাড়ছে। সরি, এখানে আমি নিচের দিকে তীর চিহ্ন দিয়ে ফেলেছি, এটা উপরের দিকে হবে। আমি যখন উপর থেকে নিচে যাচ্ছি তখন এই বন্ড লেন্থটা ইয়ে হচ্ছে। তো আমি এটাকে বন্ড লেন্থটা উপর থেকে নিচে বন্ড লেন্থ বৃদ্ধি পাবে, এবং বন্ধন বিয়োজন যে শক্তি, সেই বন্ধন বিয়োজন শক্তির মান ক্রমশ হ্রাস পাবে, যেহেতু বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই যে কার্বন আর ফ্লুরিন যে বন্ধন, এই বন্ধন ভাগ করতে, মানে কার্বন আর ফ্লুরিনকে আলাদা করতে যতটা শক্তি প্রয়োগ করতে হবে, তার চেয়ে কার্বনের সঙ্গে যে আয়োডিনের যে বন্ধন, সেক্ষেত্রে এই কার্বন আর আয়োডিনকে বিয়োজিত করতে আমাকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই যে বন্ধন বিয়োজন দিয়ে যেটা বললাম, বন্ধন দৈর্ঘ্য, বন্ধন বিয়োজন শক্তি, উপর থেকে নিচে বন্ধন দৈর্ঘ্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, ও যার ফলে বন্ধন বিয়োজন শক্তি হ্রাস পাচ্ছে। এইটা উচ্চ মাধ্যমিক হোক কিংবা কোনো জেই, নিট
এরকম বিভিন্ন পরীক্ষায় দিয়ে কোয়েশ্চেন হয়, যেমন নিটেও 2020 কিংবা 21 সালে আমার ঠিক মনে পড়ছে না, তো এই দিয়ে একটা কোয়েশ্চেন এসেছিল যে বন্ধন বিয়োজন শক্তি বা বন্ধন দৈর্ঘ্যের যে অর্ডার মানে ক্রমানুযায়ী সাজাও, তাহলে এই সিএফ সবচেয়ে কম হবে। তো সবচেয়ে কম বন্ধন যখন আমি বন্ড লেন্থ বিচার করব, বন্ধন দৈর্ঘ্য বিচার করব, তারপর সিসিএল হবে, দেন সিবিআর হবে, সবচেয়ে বড় হবে সিআই। আচ্ছা, আমি যে বললাম যে বন্ড লেন্থ, এই বন্ড লেন্থের সাপেক্ষে যখন আমি বিচার করব তখন এই যে ক্রমটা, তখন সিএফ হচ্ছে সবচেয়ে কম হবে, সিআই সবচেয়ে বেশি হবে। আর যখন আমি বিচার করব যে বন্ধন বিয়োজন শক্তির সাপেক্ষে, তখন সেটা হবে কীরকম, তখন সেই ক্রমটা কিন্তু পুরোপুরি উল্টে যাবে। মানে এইখানে যে কার্বন আয়োডিন বন্ড, এটা বিয়োজন করতে সবচেয়ে কম শক্তি প্রয়োগ করতে হবে কার্বন আয়োডিন বন্ড, আর সবচেয়ে বেশি কার্বন ফ্লুরিন। তো অর্ডারটা কিছুটা এরকম হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার এই যে বন্ড লেন্থ আর বন্ধন বিয়োজন শক্তি, এর পরেই আসছে একটা নতুন বিষয়, যেটা হলো ডাইপোল মোমেন্ট। আমি প্রথমে 3টে বন্ড লিখে নিলাম। আমি প্রথমে এই 4টে বন্ড লিখে নিলাম। এবার দেখো সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক কে? সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লুরিন, আর সবচেয়ে কম কে? সবচেয়ে কম হচ্ছে আয়োডিন। সবচেয়ে কম কিন্তু আয়োডিন। তো এই যে ফ্লুরিন থেকে আয়োডিনে যে বন্ধন দৈর্ঘ্য, সেটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, তার ফলে বন্ধন বিয়োজন শক্তি হ্রাস পাচ্ছে, এবং তার জন্য ডাইপোল মোমেন্টটা যখন দেখব দ্বিমেরু ভ্রামকের মান, তো ফ্লুরিনটা সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক আর এই আয়োডিনটা সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক। তো এইখানে যে তড়িৎ ঋণাত্মকতার উপর ভিত্তি করে যে ডাইপোল মোমেন্ট যখন আমি দেখব, তখন সবারই মনে হওয়ার কথা যে তাহলে তো এই যে সিএফ বন্ড, এর ডাইপোল মোমেন্ট সবচেয়ে বেশি হবে, এবং এই সিআই বন্ড ডাইপোল মোমেন্ট সবচেয়ে কম হবে। কারণ ডাইপোল মোমেন্ট কিসের উপর নির্ভর করে? তড়িৎ ঋণাত্মকতার উপর নির্ভর করে। তো এই ডাইপোল মোমেন্টের মান ক্রমান্বয়ে উপর থেকে নিচে ক্রমশ হ্রাস পাবে। কিন্তু এখানেই চলে আসছে অর্গানিক কেমিস্ট্রি একটা এক্সেপশন, যে কি, যে সিসিএল বন্ডের যে ডাইপোল মোমেন্ট অফ সিসিএল বন্ড সর্বদাই বেশি ডাইপোল মোমেন্ট কিসের না সিএফ বন্ডের। সিএফ বন্ডের ডাইপোল মোমেন্ট সিসিএল বন্ডের চেয়ে কম। তার কারণ কি? আমরা যখন দেখব ডাইপোল মোমেন্ট মানে কি, ডাইপোল মোমেন্ট মানে হলো ডাইপোল মোমেন্ট মিউ ইকুয়াল টু ই ইন্টু ডি। ই মানে কি? ই মানে হচ্ছে যে তড়িৎ ঋণাত্মকতা, যে পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা, এবং ডি হলো তাদের মধ্যে দূরত্ব। এবার যখন আমি বলবো যে সিএফ আর সিসিএল, দেখে মনে হবে যে সিএফ তো সিএল, এই ফ্লুরিন তো ক্লোরিনের থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, তার মানে এর মানটা বেশি হবে। কিন্তু এখানে যেহেতু দূরত্বটা নির্ভর করছে, তখন আমরা দেখব যে এই যে গুণফলটা এই সিসিএল বন্ডের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট যখন বিচার করব, তখন এই যে ই ইন্টু ডি মানে তড়িৎ ঋণাত্মকতা ও বন্ধন দৈর্ঘ্যের যে গুণফলটা, সেইটার মান এই সিএফ এর যে তড়িৎ ঋণাত্মকতা বন্ধন দৈর্ঘ্যের গুণফল, তার থেকে এটা বেশি হয়ে যাচ্ছে। এইটা হয়ে যাচ্ছে বেশি। কেন হয়ে যাচ্ছে? তার কারণ সিসিএল বন্ডটা সিএফ বন্ড হচ্ছে আকারে এতটাই বড় যে গুণফলের মানটা, এই যে গুণফলের মান, এটা এই মানটাকে ছাপাতে পারছে। মানে সিএফ এর যে গুণফলের মান তড়িৎ ঋণাত্মকতা বন্ধন দৈর্ঘ্য, সেই মানটা এই সিসিএল এর ই ইন্টু ডি তড়িৎ বন্ধন দৈর্ঘ্যের যে মানটা, সেই মানটাকে ছাপাতে পারছে না, যতই হোক যে ফ্লুরিন বেশি তড়িৎ ঋণাত্মক। তো এই হবে, এই যে যখন আমি অর্ডারটা দেখব যে সিএফ, সিসিএল, সিবিআর, সিআই, এই যে কার্বন হ্যালোজেন বন্ড, এই বন্ধনগুলোর যে ডাইপোল মোমেন্টের অর্ডার, তো সেটা কি হবে? সবচেয়ে বেশি হবে সিসিএল, তারপর হবে সিএফ, তারপর হবে বিআর, আর তারপর হবে সিআই। সবচেয়ে বেশি সিসিএল এর দ্বিমেরু ভ্রামক আর সবচেয়ে কম সিআই এর দ্বিমেরু ভ্রামক। তো এইভাবে আমরা দ্বিমেরু ভ্রামকের কনসেপ্টটা
বুঝে গেলাম। তোমরা বুঝে নিয়েছো আশা করছি। তোমাদের যা সমস্যা হবে কমেন্টে লিখবে, সেটা আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি উত্তর দিতে পারি উত্তর দিয়ে দেওয়ার, এবং কোনো সাজেশন থাকলে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। এবং যার যার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এরকম পরবর্তী অনেক টপিক আমরা ক্রমে ক্রমে আনতে থাকবো। নির্দিষ্ট সময় অন্তর তোমাদের ফিজিক্স আর অঙ্কেরও বিভিন্ন দেওয়া হচ্ছে, আজকে কেমিস্ট্রিটা দেওয়া হচ্ছে, এরকম পরে আরও টপিকগুলো আমরা কভার করব, গোটা সিলেবাসটা আমরা কভার করার চেষ্টা করব।